নমস্কার। শুকতারায় আজ আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে একটি অতি পরিচিত গল্প, দেনা পাওনা। আশা করছি গল্পটি সকলের ভালো লাগবে। 5 ছেলের পর যখন একটা মেয়ে জন্মালো, তখন মিত্র দম্পতির আনন্দ আর ধরে না। অনেক আদর করে পিতা রামসুন্দর মিত্র মেয়ের নাম রাখলেন নিরুপমা। দু একজন প্রতিবেশী যদিও ঠোঁট বেঁকিয়ে বললেন, কেমন নাম গো বাপু, একটা মাত্র মেয়ে, কোথায় নাম রাখবে পার্বতী, লক্ষ্মী, ঠাকুর দেবতার নাম না রেখে শেষে নিরুপমা। রামসুন্দর এসব খোঁচা গায়ে মাখলেন না। তিনি বললেন, নিরুপমা মন্দ কোথায়, কত মিষ্টি একটা নাম। কালক্রমে নিরুপমার বিয়ের বয়স হলো। এদিক ওদিক সম্বন্ধের খোঁজ শুরু হলো। রামসুন্দর মিত্র অনেক খোঁজ করলেন, কিন্তু কিছুতেই মনের মতো পাত্র পাচ্ছিলেন না। অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলের কথা তার কানে এলো। রায় বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও কমতির দিকে, কিন্তু বনেদি ঘর বলে কথা। সম্বন্ধ পাকা হওয়ার সময় পণের কথা উঠল। পাত্রের বাবা বললেন, দেখুন মিত্রমশাই, সবই তো জানেন, ছেলে আমার সরকারি চাকরি করে এই বাজারে। সে কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ, তা তো ঠিকই, তবে আমাদের বিশেষ কোনো লোভ নেই। নগদ 1000 পণ হলেই আমরা খুশি। আর কন্যা বিদায়ের আপনারা যা দান সামগ্রী দেবেন। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করেই রাজি হয়ে গেছে। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। তিনি বললেন, বেশ, তাই হোক। তাহলে আর শুভ কাজে দেরি কেন রামসুন্দর? দুম করে রাজি হলেও টাকা জোগাড় হলো না। কিছুতেই জিনিসপত্র বন্ধক রেখে বিক্রি করে অনেক চেষ্টাতেও 3-4 হাজার টাকা জোগাড় হলো। এদিকে বিয়ের দিনও এগিয়ে আসছে। অবশেষে বিয়ের দিন এসে গেল। চড়া সুদে একজন বাকি টাকাটা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু সময়কালে তারও দেখা পাওয়া গেল না। বিবাহ আসরে একটা তুমুল গোলযোগ বেঁধে গেল। রায় বাহাদুর রেগে কটমট করে বললেন, হ্যাঁ, টাকা নেই না? হে মশাই, না আপনার কথার কোনো দাম নেই? এরকম বাড়ির মেয়েকে কিভাবে ঘরে নিয়ে যাই? হ্যাঁ? রামসুন্দর রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, আমি আপনার পায়ে ধরছি, শুভ কাজটা হয়ে যাক, আমি আপনার সব টাকা শোধ করে দেব। না না, টাকা না পেলে বর বিয়ের আসরে বসবে না, কিছুতেই বসবে না। রায়বাহাদুরের এই কথায় অন্তঃপুরে কান্নার রোল পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে যদিও চুপচাপ বসে রইল ঘরের এক কোণে। বিয়ের গয়না পরে কপালে চন্দন লেপে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মেছে, তাহা বলা যায় না। ইতিমধ্যে একটা সমাধান পাওয়া গেল। বর সহসা তার বাপের অবাধ্য হয়ে উঠল। সে বাপকে বলল, কেনাবেচার দরদামের কথা আমি বুঝি না, বিয়ে করতে এসেছি, বিয়ে করেই ফিরব। ছেলের কথা শুনে রায়বাহাদুর থমকে গেলেন। হ্যাঁ, দেখছেন দেখছেন আজকালকার ছেলেদের ব্যবহার? দু একজন বৃদ্ধ আফসোস করে বললেন। আর কি করবেন, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নেই। বর্তমানে শিক্ষার বিষ ফল নিজের সন্তানের মধ্যে দেখতে পেয়ে রায়বাহাদুর খানিক নিরাশ হয়ে বসে রইলেন, এক প্রকার বিষণ্ণ। আনন্দহীনভাবে বিয়ে শেষ হলো। শ্বশুরবাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে বাবার চোখের জল আটকাতে পারলেন না। নীরু জিজ্ঞেস করল, তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? কেন কেন রে মা, আসতে দেবে না কেন? আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে ঠিক নিয়ে আসবো। বিয়ের পর রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে যেতেন। যদিও বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি ছিল না, চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখত।
অন্তঃপুরের বাইরে একটা ঘরে মিনিটের জন্য কোনোদিন মেয়ের সঙ্গে কথা বলতে পারতেন, কোনোদিন আবার তাও পারতেন না। কুটুম্ব বাড়িতে এমন অপমান বেশি দিন সহ্য করা যায় না। রামসুন্দর ঠিক করলেন যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে, কিন্তু যে ঋণভার কাঁধে চেপেছে তা সামলানোই দুঃসাধ্য। খরচাপাতি টানাটানিতে পড়ে পাওনাদারদের দৃষ্টি এড়ানোর জন্য সব সময় নানান কৌশল করতে হচ্ছে রামসুন্দরকে। এদিকে শ্বশুরবাড়ির লোকজনও উঠতে বসতে খোঁটা দিতে শুরু করল। নীরুকে বাপের বাড়ির নিন্দা শুনে দরজা আটকে কাঁদা ছাড়া নীরুর আর কোনো উপায় ছিল না। বিশেষ করে শাশুড়ির আক্রোশ যেন কিছুতেই মেটে না। নীরুকে দেখে যখন কেউ বলতো, আহা কি সুন্দর স্ত্রী বউয়ের মুখখানি, দেখলে চোখ জুড়িয়ে যায়, শাশুড়ি ঝংকার দিয়ে বলতেন, সিঁড়ি তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমন সিঁড়ি। এমনকি নীরুর খাওয়া পড়ার দিকেও শাশুড়ির কোনো খেয়াল ছিল না। যদি কোনো প্রতিবেশিনী মৃদু প্রতিবাদ করে বলতেন, দিদি বৌমা তো শুকিয়ে যাচ্ছে, কিছু কি খেতে পায় না, দেখে মনে হয় পায় না, মানে ওর বাপ মা যা দিয়েছে সে তুলনায় ও যা পায় তাই অনেক। অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়েও ঠিকঠাক যত্ন পেত। শ্বশুরবাড়িতে সকলেই এমন ভাব দেখাতো যেন নতুন বউয়ের এখানে কোনো অধিকারই নেই, ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে। সারা বাড়িতে কেবল নীরুর স্বামী যা একটু ওর কথা শুনত, একটু কষ্ট বুঝবার চেষ্টা করত। চাকরিতে ফেরত যাওয়ার আগে নীরুর বর ওকে নিভৃতে ডেকে নিয়ে বলল, মন খারাপ করো না নীরু, কমাস পরেই তোমাকে আমি আমার কাছে নিয়ে যাব, একটু একটু ঠিকঠাক ব্যবস্থা করতে দাও। তুমি তো মাকে একটু বুঝিয়ে বলতে পারো, বাবা টাকা পেলে ঠিক দিয়ে দেবে। ও টাকা আমরা চাইনি নীরু, তুমি তোমার বাবাকে বারণ করে দাও। আমার কি দোষ বলো তো? আমি কি দোষ করেছি? মা আমাকে উঠতে বসতে কথা শোনান, তুমিও তো কিছু বলো না। আমি বোঝাই, মানতে চায় না। বোঝই তো, সেকেলে মানুষ। আমি যদি এখন মা বাবাকে কিছু বলতে চাই, তোমার হয়ে লোকে বলবে বউয়ের কুবুদ্ধিতে আমি এমন করছি। তুমি তুমি একটু মানিয়ে গুছিয়ে নাও কয়েকটা মাস, দেখো দেখতে দেখতে সব কেটে যাবে। কাটলেই ভালো। মেয়ের সমস্ত অনাদর অপমানের কথা রামসুন্দরের কানেও গিয়েছিল। তিনি টাকা মেটানোর জন্যে অবশেষে বসতবাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন। 5 ছেলেকে যে গৃহহীন করতে চলেছেন সে কথা যদিও তাদের জানাইলেনই না। তিনি ভেবেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নেবেন, এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর আগেও একথা ছেলেরা জানতেই পারবে না। কিন্তু ছেলেরা জানতে পারল। তখন 5 ছেলে সে বাবার কাছে হাত পা ধরল। বড় ছেলে হরমোহন বলল, এ তুমি কি করছো বাবা? এছাড়া আর উপায় কি? আমার মেয়ে এটা কি সারা জীবন যন্ত্রণা ভোগ করবে? তাই বলে বাড়ি বিক্রি করে দেবে? আরে আমাদেরও তো সংসার আছে, তোমার নাতিপুতির কি হবে ভেবেছ? বাবা, বাড়ি তুমি বিক্রি করতে পারবে না। ছেলেদের দৃঢ় আপত্তিতে আর বাড়ি বিক্রি করতে পারলেন না রামসুন্দর। তখন তিনি নানা স্থানে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। ধারের মাত্রা এমন হলো যে সংসারের খরচ আর চলে না। নীরু বাপের মুখ দেখে সব বুঝতে পারল। সে দেখল বুড়ো বাপের পাকা চুল আর শুকনো মুখের রেখায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। মেয়ের কাছে যখন বাপ অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? বেয়াই বাড়িতে রামসুন্দর ক্ষণকালের জন্যে মেয়ের দেখা পেতেন। তখন তার বুক যে কেমন করে দুমড়ে মুচড়ে যেত তা তার হাসি দেখলেই টের পাওয়া যেত। সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দেবার জন্যেই নীরু দিন কয়েক আগে বাপের বাড়ি যেতে চাইল। বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারল না। একদিন রামসুন্দরকে বলল, বাবা আমাকে একবার বাড়ি নিয়ে চলো। তুই সত্যিই যাবি মা? হ্যাঁ বাবা। মেয়ের সামনে উৎসাহ দেখালেও রামসুন্দর জানতেন এই বাড়িতে তার কোনো জোর নেই।
নিজের মেয়ের ওপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণের টাকার পরিবর্তে তিনি বন্ধক রেখেছেন। এমনকি মেয়ের দেখা পাওয়ার জন্যও তাকে অতি সংকোচে ভিক্ষা চাইতে হয়। সময় বিশেষে দেখা না পেলেও অনুযোগ করার মুখ রামসুন্দরের নেই। কিন্তু মেয়ে নিজেই বাড়িতে আসতে চাইলে বাপ তাকে না এনে কেমন করে থাকে? বেআইয়ের নিকট এ ব্যাপারে দরখাস্ত পেশ করার আগে রামসুন্দর 1,000 টাকা জোগাড় করলেন। কতটা হীনতা, ক্ষতি ও অপমান গায়ে মেখে এই টাকা তিনি জোগাড় করেছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো। নোট কখানি জড়িয়ে রামসুন্দর বেআইয়ের কাছে গেলেন। প্রথমে হাসি মুখে একথা সে কথা বলতে লাগলেন। তিনি বললেন, জানেন, ওপাড়ার হরেকৃষ্ণর বাড়িতে চোর পড়েছিল, যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। রায়বাহাদুর অনাগ্রহে কণ্ঠে কেবল বললেন, বেআইয়ের অনাগ্রহ রামসুন্দর দেখেও দেখলেন না। তিনি আবার বললেন, এই আপনার রাধা মাধবকে মনে আছে? নবীন মাধবের ভাই। নবীন একবারে বকে গেছে। রাধা কিন্তু বেশ শিক্ষিত হয়েছে, কলেজে পড়ছে। শহরে শুনলাম কি একটা নতুন রোগ এসেছে, কিছু ছোঁয়া আছে রোগ, না আমি খুব একটা জানি নে। ও হ্যাঁ, ভালো কথা, বেআই সেই যে টাকাটা বাকি আছে, রোজই মনে করি আসার সময় হাতে করে কিছু নিয়ে আসবো, কিন্তু সময়কালে মনে থাকে না, বুড়ো হয়ে গেছি কি না, তা আজ মনে পড়ায় নিয়ে এসেছি, এইখানে 1,000 আছে। কথাটা বলে চাদর খুলে রুমালটা বার করলেন রামসুন্দর। তারপর রুমালের ভেতর থেকে পাঁজরের হাড়ির মতো 3টে 1,000 টাকার নোট রাখলেন। রায়বাহাদুরের সামনে মাত্র 3,000 টাকা দেখে রায়বাহাদুর হো হো করে হেসে উঠলেন। বললেন, থাক ভাই, থাক থাক, এই 3,000-এ আমার কাজ নেই, ওটা আপনিই রাখুন, ছুঁচো মেরে আমি হাত গন্ধ করব না, বুঝছেন তো, থাক। রায়বাহাদুর কিছুতেই এই টাকাটা নিলেন না। রামসুন্দর ভেবেছিলেন টাকাটা দিয়ে মেয়েকে নিয়ে যাওয়ার কথা তুলবেন, কিন্তু যা ঘটল তারপর মেয়েকে বাড়ি আনার প্রস্তাব কারো মুখে আসে না। খানিকক্ষণ বসে রামসুন্দর ভাবলেন, শেষে মৃদুস্বরে কথাটা বলেই ফেললেন, বলছিলাম যে অনেক দিন ধরে বাড়ি যেতে চাইছে, ওকে একটু নিয়ে যাই। নিয়ে যাবেন না বেআই, সেরকম তোর কাজ নেই এইখানে, আর তাছাড়া জামাইও এখানে নেই। আমি এখন উঠি, আমার কিছু কাজ আছে। আজকে রামসুন্দর আর মেয়ের মুখোমুখি হতে চাইলেন না। কাঁপা হাতে নোটগুলো রুমালে বেঁধে বাড়ি ফিরে এলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করে অসংকোচে মেয়ের ওপরে দাবি করতে পারবেন ততদিন আর বেআই বাড়ি যাবেন না। বেশ কয়েক মাস কেটে গেল। নিরুপমা লোকের ওপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করে সে লোক পাঠানো বন্ধ করে দিল। রামসুন্দরের মনে বড় আঘাত লাগলেও তিনি মেয়ের শ্বশুরবাড়ি আর গেলেন না। রামসুন্দর নিজের মনে বললেন, এবার পুজোর সময় মাকে আমার ঘরে আনবই, নইলে নইলে আমি আর কোনোদিনও বাড়ি মুখ হব না। পঞ্চমীর দিন আবার চাদরের প্রান্তে গুটিক কতক নোট বেঁধে রামসুন্দর বেআই বাড়ির পথে পা বাড়ালেন। বাড়ি থেকে বেরোনোর সময় 5 বছরের নাতি রামসুন্দরের চাদর টেনে বলল, দাদু, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ? 6 বছরের নাত নিয়ে এসে আবদার করে বলল, আমার কোনো ভালো জামা নেই, পুজোয় কী পরে বেরোবো দাদু? রামসুন্দর সবই জানতেন। তামাক খেতে খেতে বৃদ্ধ অনেকবার এসব চিন্তাও করেছেন। রায়বাহাদুরের বাড়ির পুজোর নিমন্ত্রণে যাওয়ার শাড়ি অলংকার কিছুই তার বৌমাদের নেই। একথা মনে করে তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলেছেন, কিন্তু তাতে তার কপালের ভাঁজে শ্রীবৃদ্ধি ছাড়া কোনো প্রকার সমাধান আসেনি। অভাব ক্লান্ত ঘরের আক্ষেপ কান্না বুকে নিয়ে রামসুন্দর বেআই বাড়িতে ঢুকলেন। আজ তার সংকোচ ভাব নেই। দারোয়ান ও চাকরদের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে ঘরে ঢুকলেন। রামসুন্দর যেন নিজের ঘরেই ঢুকছেন। বৈঠকখানায় ঢোকার মুখে এক চাকর বলল, বাবু ঘরে নেই,
আপনি একটু বসুন। রামসুন্দর আর নিজের মনের উচ্ছ্বাস দমিয়ে রাখতে পারলেন না। কত মাস মেয়ের মুখ দেখেনি। বৈঠকখানায় না বসে তিনি মেয়ের সঙ্গে দেখা করতে ছুটলেন। মেয়েকে দেখে আনন্দে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুজনের কেউই আর কথা বলতে পারে না। এমন করে বেশ কিছুক্ষণ কাটল। তারপর রামসুন্দর বললেন, এইবার তোকে নিয়ে যাচ্ছি, আর কোনো কথা শুনবো না। এমন সময় কোথা থেকে যেন হরমোহন ঘরে ঢুকল, সঙ্গে রামসুন্দরের 5 বছর বয়সী নাতি। ঘরে ঢুকেই সে বাবাকে বলল, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে। রামসুন্দর সহসা রেগে উঠলেন, বললেন, তোদের জন্য আমি কি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্যটা পালন করতে দিবি না? সে তুমি সত্য পালন করো, আমরা তো আটকাচ্ছি না, কিন্তু বাড়িটা কেন বিক্রি করলে? আমাদের কেন পথে বসালে বাবা? রামসুন্দরের নাতি আর তার দুই হাঁটু সবলে জড়িয়ে ধরে আধোমুখো বলল, দাদু, আমাকে কোনো গাড়ি কিনে দিলে না তো? নাতির কথা শুনে রামসুন্দর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। দাদুর কাছে কোনো উত্তর না পেয়ে নীরুর কাছে গিয়ে ছেলেটি বলল, পিসিমা, আমাকে একটা গাড়ি কিনে দেবে? নিরুপমা এবার সমস্ত ব্যাপারটা বুঝতে পারল। সে বলল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বললাম। ছি মা, অমন কথা বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি, তাহলে তো তোর বাপের অপমান, আর তোরও অপমান। টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, না, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। কিন্তু টাকাটা না দিলে তো তোমাকে আমার সঙ্গে ওরা যেতে দেবে না মা। না দেয় তো না দেবে, বলো তুমিও আর নিয়ে যেতে চাই না। মেয়ের কথা শুনে রামসুন্দর কাপা হাতে নোটবাঁধা চাদরটি কাঁধে তুলে নিলেন। তারপর চোরের মতো সবার দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে এলেন। রামসুন্দর বাকি টাকা এনেছিলেন এবং মেয়ের নিষেধে সে টাকা না দিয়েই চলে গেছেন। এই কথা অবশ্য গোপন রইল না। কোনো এক দাসী নীরু শাশুড়ির কাছে এই খবর পৌঁছে দিল। শুনে তার আক্রোশের সীমা রইল না। নিরুপমার কাছে তার শ্বশুরবাড়ির সরসজ্জা হয়ে উঠল। তার ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামী চাকরি সূত্রে দীর্ঘদিন অন্য শহরে। টাকা ফেরত নিয়ে যাওয়ার পর থেকে বাপের বাড়ির আত্মীয়দের সাথেও নীরুর দেখা সাক্ষাৎ পুরোপুরি বন্ধ। শ্বশুরবাড়ির কেউ নীরুর সাথে ঠিকমতো কথা বলে না। এমন দমবন্ধ পরিবেশে স্বাভাবিক নিয়মেই নীরুর শরীর ভেঙে পড়ল। যদিও সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের দিকে নীরুর কখনোই তেমন খেয়াল থাকতো না। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা। শীতের সময় গায়ে কাপড় নেই, খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত, তখন নীরুও তাদের করে গিয়ে মনে করিয়ে দিত না। সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তাগিন্নিদের দয়ায় বাস করছে, এ সত্য নীরু ততদিনে বুঝে গিয়েছিল। নীরুর এমন গাছাড়া ভাব শাশুড়ির সহ্য হলো না। খাবারের প্রতি তার কোনো অবহেলা দেখলেই শাশুড়ি বলতেন, নবাবের বাড়ির মেয়ে কি না, গরিবের ঘরের অন্নর মুখে রচ্ছে না। নীরু কখনো কখনো মৃদুস্বরে প্রতিবাদ করত, বলতো, আমি তো এমন কম ভাতই খাই মা। নীরুর নিরীহ প্রতিবাদ ও শাশুড়িকে আরও উত্তেজিত করে তুলত। গলার স্বর আরও উঁচু করে তিনি বলতেন, বড় বেশি বেশি মুখে তক্ক শিখেছ মা। তোমার বাবা এসে তোমাকে শিখিয়ে যায় নাকি প্রতিবার? আপনি কি বলছেন মা? আমার বাবা এমন? নিজ মানুষ নন ঠিকই, বলছি দেখো না একবার নিজেকে আয়নায়। ছিরি হচ্ছে, কি ছিরি হচ্ছে তোমার? তোমার বাপ তো আমাদেরই দুর্নাম করবে, 4 গ্রামে বলবে আমরা তোমার খেয়াল রাখি না। করবে না মা, আমার বাবা ওরকম না। থাক, তোমাকে সাফাই গাইতে হবে না, আমার জানা আছে তোমার বাপ কেমন। যে লোকের কথার কোনো দাম নেই, সে কত চরিত্রবান আমার জানা আছে। ক্রমে নিরুপমার রোগ যখন গুরুতর হয়ে উঠল,
একদিন সে শাশুড়িকে বলল, আমি একবার বাড়ি যেতে চাই। কেন? কতদিন ওদের দেখি না, বড্ড মন খারাপ করছে, ওই জন্যই বোধহয় শরীরটা ভালো লাগছে না। এসব ন্যাকামি রাখো তো। এখন একদম হবে না বৌমা, তোমার কেবল বাপের বাড়ি যাবার ছল। সেদিন সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলো। নিরুপমার রাত একটু ভোর হতেই জ্বর এলো। কাপড় দিয়ে ডাক্তারকে খবর দেওয়া হলো, প্রথম এবং শেষবারের মতো। বাড়ির বউ, বড় বউ মারা গেছে। খুব ধুম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। প্রতিমা বিসর্জনের উৎসবের ব্যাপারে জেলার মধ্যে রায়বাহাদুরদের প্রতিপত্তি ছিল। বড় বউয়ের সৎকার সম্বন্ধেও রায়বাহাদুরদের তেমনই একটা খ্যাতি রটে গেল। এমন চন্দন কাঠির চিতা এ মুলুকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায়বাহাদুরের বাড়িতেই সম্ভব। কানাঘোষা শোনা গেল বৌমা শ্রাদ্ধের এই বিস্তর আয়োজন করতে রায়বাহাদুরটা কিছু ধারও করেছেন। রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তার মেয়ের কিরূপ মহাসমারোহে মৃত্যু হয়েছে সকলে সেই কথাই বলতে লাগল। কেঁদো না রামসুন্দর, কেঁদো না। কপাল গুনে এমন শ্বশুরবাড়ি জোটে। এমন ঘটা করে বাড়ির বউয়ের শ্রাদ্ধ শান্তি করতে আমি তো কাউকে দেখিনি। শাঁখা সিঁদুর নিয়ে মরেছে তোমার মেয়ে। রামসুন্দর, স্বর্গলাভ হবেই, স্বর্গলাভ হবেই। ইতিমধ্যে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর চিঠি এলো। আমি এখানে সমস্ত বন্দোবস্তই করে নিয়েছি, অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠিয়ে দাও। নীরুর শাশুড়ি রায়বাহাদুরের স্ত্রী লিখলেন, বাবা, এ বউ মরে গেছে, তুমি দুঃখ পেও না, তোমার জন্য আরেকটি মেয়ের খোঁজ পেয়েছি। যত দ্রুত পারো ছুটি নিয়ে চলে এসো। এবারে 20,000 টাকা পণ, আর হাতে হাতে। নমস্কার। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শোনার জন্য। ধন্যবাদ।